ঠান্ডা মাথায় ঝেড়ে দিলেন তিনি। তাহলে থতমত খেয়ে বসল। ছেলেটা এত নির্লজ্জ, তা তো জানা ছিল না। মুখের উপর অপমান করে দিল। তখনই শোনা গেল পাইলের রিনঝিন শব্দ। অনন্যা অবাক নেত্রে দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল। গোলাপি রঙের সুতি একটি ব্লক প্রিন্টের থ্রি পিস উজ্জ্বল ত্বকে ভালো মানিয়েছে। খোলা চুল ফ্যানের বাতাসের সঙ্গে এলোমেলো ভাবে উঠছে। অর্ধেক চুল মাথার ওপর উঁচু করে খোপা করা, আর বাকি অর্ধেক খোলা। চোখে চশমা, চোখে মুখে অবাক চিত্ত এক ভাব রেখা এঁকে বলল, আরে কি করছো মনি? তোর কাছে আসছিলাম। ও আচ্ছা, দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? দরজার সামনে তো চোরেরা দাঁড়িয়ে থাকে, তুমি তো চোর নও। নব নিচু বদনে একরত্তি হাসে। খোঁচাটা যে তাকে ইঙ্গিত করে মারা হয়েছে তা পরিষ্কার। তিনি বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রন ক্ষণকাল। অনন্যা পাশ কাটিয়ে বাইরে বের হয়। তিনি ওর লম্বা ঢেউ খেলানো চুলের দিকে সুতীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকেন। হাঁটু সমান চুলগুলি ক্ষণে ক্ষণে কোমরের সঙ্গে নেচে নেচে দুলে দুলে উঠছে। সেই সুন্দর দৃশ্যগুলি দু চোখ ভরে সংগ্রহ করেন তিনি। চেয়ে থাকেন এক ধ্যানে দীর্ঘক্ষণ, দীর্ঘ মুহূর্ত ধরে। রাত তখন গভীর, সবাই তন্ত্রায় ডুবে। অনন্যার পাশে তার মনি, তাইরা আর তার ছোট্ট মেয়ে তনু ঘুমিয়েছে। অনন্যা একদম পাশে মিটমিট করে প্রেতাত্মার ন্যায় একরত্তি আলোক পৈশাচিক ভঙ্গিমাতে হাসে। সে আলোক আধারের মধ্যে ধীরে ধীরে লম্বা আকৃতির একটি ছায়া বারান্দার দরজা দিয়ে খট করে খুলে ভেতরে প্রবেশ করে। ধীরুজে ধীরুজে পা ফেলে একদম যেন গুনে গুনে অনন্যার কাছে এসে মুখের সামনে ঝুঁকে বসে। মেয়েটা সুগভীর নিদ্রাচ্ছনে তলিয়ে, মুখটা কি নিষ্পাপ, স্নিগ্ধ দেখতে। মাত্র 5টা বছর ব্যবধানে তাতে এত দ্রুত বড় হয়ে গেল, বদলেও গেল কেন? তার কিশোরী বউটা এত রাগ, এত অভিমান তার প্রতি একটু সদয় হলো তো পারত। লম্বা চুলগুলির প্রতি বড্ড দুর্বলতা বেশি। সেই দুর্বলতার রেশ ধরে যে মেয়েটা কঠোর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে, উনি তা ভাবতেও পারেনি। প্রথমে কোমর সমান চুলগুলি ছিল, এরপরে সেই চুলগুলি ওনার সঙ্গে রাগে জেদে কেটে অর্ধেক বানিয়ে ফেলল। তারপরে 5 বছর পর আবারও চাঞ্চল্যকর এক চমক দেখালো। এমন কেন? তার বাবুই পাখিটা কখনো রাগে, কখনো হাসে, আর সেই হাসি কি স্নিগ্ধ, কি কোমল, তার পরাণ ঠান্ডা করে দেওয়ার মতন। ওর 5 আঙুলের ফাঁচে ফাঁচে নিজের শক্ত খসখসে লম্বা লম্বা আঙুলগুলি ঢুকিয়ে দিলেন তিনি। কি কোমল নরম ত্বক, ভালো লাগে ওনার। বড্ড ইচ্ছে করল মেয়েটাকে টেনে বুকের মধ্যেখানে ঢুকিয়ে নিতে, কিন্তু পরিস্থিতি আজ তাকে হাত পা বেঁধে দিয়েছে। গভীর দু চোখে মায়া ভরা মুখটা দেখেন, চোখের ক্ষুধা মিটান, তবু তিনি তৃষ্ণার্ত। কতকাল দেখেনি মুখটি, আর যখন দেখলেন তখন একের পর এক চমক দিয়ে যাচ্ছে। ওর ফোলা ফোলা গালে বৃদ্ধ আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। অনন্যা গভীর ঘুমের মধ্যে সামান্যতম কেঁপে উঠছে ডিম লাইটের স্বল্প আলোয়। সেসব তিনি লক্ষ্য করেন। ইনারের ফিতা বেরিয়ে আছে। তিনি জামা টেনে ইনারের ফিতা ঠেকে দিলেন। জামার গলা বড় হয়, ফলস্বরূপ মেয়েলি কোমল অঙ্গগুলো প্রস্ফুটন। শ্বাস করে যখন মেয়েটা বুকের ওঠানামা, তখন তীব্র বেগে বেড়ে যায়। উনি ঢোক গিলেন, শরীরের লোমগুলি টান টান হয়ে দাঁড়িয়ে যায়। ওকে একটু স্পর্শ, একটু কাছে পাওয়ার তীব্র বাসনা ওকে উন্মাদ করে দেয়। সে দুর্বল হয়ে যায়, পুরুষ সত্তা জেগে উঠে অতি নিকটে পাওয়ার আকাঙ্ক্ষা করে। তিনি ললাটের সবটুকু ঘাম মুছেন, ফুস করে গরম গরম শ্বাস ফেলেন, ফের ওর মুখটার দিকে তাকান, এরপরে বিড়বিড় করে ছোট্ট করে শুধান, তুই ঘুমাস, আমি বসে থাকি। তুই হাসিস, আমার হৃদস্পন্দনের গতি থেমে যায়। তুই কাঁদিস, আমি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরতে থাকি। আমি তোকে ছাড়া কিচ্ছু বুঝি না পাখি। আমার কাছে ভালোবাসা মানেই গোটা তুই। তোর ঘুমন্ত মুখটা দেখলে আমার বুক ভারী হয়ে যায়, নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসে। তুই আমাকে ঘৃণা করিস, মেনে নিব, কিন্তু তুই যদি অন্য কারো হাত ধরিস, আমি ভেঙে যাব পাখি। সব কিছু ধ্বংস করে দিব। সব সহ্য করতে পারবো, কিন্তু তোর ভাগ আমি কাউকে দিতে পারবো না। নীরব থাকেন কিঞ্চিৎক্ষণ, পরক্ষণে ওর মাথায় কাপা কাপা হাত বাড়িয়ে রাখেন, আবার বলেন, তুই চলে গেলে আমি সুখে থাকার কোনো কিছুর মানে খুঁজে পাই না পাখি। এই শহর, এই আকাশ, এই নদী, এই ধুলোয় উড়ানো রাস্তাঘাট, সব কিছু আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তুই ছাড়া আমি কিছুই না, প্রাণহীন শূন্য একটা নিঃস্ব দেহ। জিভ দিয়ে শুকনো ছোটচোলা ভিজিয়ে নিয়ে ফের বলেন, তোকে দেখলে শুধু শরীরটাই আমার চায় না,
মনটা সবার আগে পাগল হয়। তুই যখন চুপচাপ এলোমেলো ভঙ্গিমায় ঘুমিয়ে থাকিস তখন আমার সব কিছুর লাগাম ছুটে যায়। আমি বড্ড নিয়ন্ত্রণহীন বেপরোয়া হয়ে পড়ি। আমি তোকে তখন খুব গভীরভাবে চাই। তোর ওই ঘুমন্ত ঠোঁট, গালের ভাঁজ, বক্ষের উঠানামার গতি আমাকে তুমুলভাবে পাগল করে তোলে। ওদের উপর আমার তখন ভীষণ অধিকারত্ববোধ ফলাতে ইচ্ছে করে, আধিপত্য চালাতে ইচ্ছে জাগে। তোকে আদরে আদরে ভরিয়ে পরিপূর্ণ করে দিতে ইচ্ছে করে। কতকাল তোকে ছুঁই না, তোকে একটু আদর করি না। এমনটা কি করা উচিত বল? আমি নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তখন কোনো বাধা বিপত্তি মানব না। কিন্তু জান, তুই জানিস আমি লোকটাই অমন। যখন যেটা দরকার আমার সেটা চাই। একটু বেপরোয়া স্বভাবের। তুই ঠিক মানিয়ে নিস। ফোঁস করে পরপর দম নেন, পুনরায় বলেন, আমি কোনো রংচং কথা জানি না। তুই যদি পাশে থাকিস আমি তোকে দুনিয়ার সব ভাষায় ভালোবাসতে শিখে যাব। তোর গলার হারে ঠোঁট রাখতে চাই, কানের কাছে ফিসফিস করে বলতে চাই পুরো দুনিয়া জলে ভেসে যাক, তুই শুধু আমার হয়ে থাক। চুপ করে অনন্যার ললাটে একটি চুমু খান। ফট করে অনন্যা চোখ খুলে নিল। আলো আধারের মধ্যে দেখা মিলল একজন বলিষ্ঠ পুরুষের সঙ্গে। অনন্যা দ্রুত উঠল, গলায় ওড়না দিয়ে উঠে বসলো, ঘুমন্ত কণ্ঠে শ্রেষ্ঠ ছেড়ে দিল। আপনি আপনি এখানে কেন? ওনার চোখ মুখে কোনো রকম ভয়ের রেশ মাত্র নেই, বরঞ্চ চোখ দুটিতে হাজার হাজার বছরের তৃষ্ণা ছিল, নেশার এক তরঙ্গের উচ্ছ্বাস দেখতে পেলাম। ঘুম আসছে না। অপমান হইতে না চাইলে বেরিয়ে যান। ওনার ভেতরে যাওয়ার কোনো লক্ষণ নেই, খুবই স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। একটা ঠোক গিলে ওনার আডমাস অ্যাপেল তখন উপরের দিকে ঠেলে উঠে, দেখতে তখন ভারী চমৎকার লাগে। অপমান করার আর কিছু বাকি আছে? থাকলে করতে পারিস, তবু যাচ্ছি না। দীর্ঘ 5 বছর পর নিজের বউয়ের দেখা পেয়েছি, সেখানে তাকে ছাড়া রজনী পার করি কিভাবে? অনন্যা লাইট জ্বালিয়ে দিল, তাই থরফুরি উঠে বসলো। চোখে সামনে নবাবকে দেখে তার নিদ্রা দ্রুত ছুটতে পালালো। বিস্ফোরিত নয়নে কতক্ষণ ফ্যাল ফ্যাল করে ওনার দিকে একবার চায়, আরেকবার ঘড়ির দিকে চায়। রাত 3টার মতো বাজে। তুমি এত রাতে এখানে? তিনি জবাব দেন না, তার দৃষ্টির পলক একইভাবে অনন্যার উপর স্থির। অনন্যা শক্ত মুখে বলল, মনি, আমি এসব স্যাচরা লোকের জন্য কিন্তু আসতে চাইনি। তাইরা নরম স্বরে বলল, নবাব, এখনই রুম থেকে বেরিয়ে যাও। তিনি চান না, বরং শক্তপোক্তভাবে খাটের সঙ্গে হেলিয়ে বসে, মাথার নিচে হাত দুটি রেখে পানা চান। তাইরা এবার মনে মনে বিরক্ত হলো। এটা কোন ধাতুর গড়া রে ভাই? নবাব, তোমাকে যেতে বলছি। সরি, আপনি কে? মুখের উপর এমন অপমানজনক কথা বলাতে তাইরা খানিকটা থতমত খেয়ে বসলো। তবে স্বল্প অপমান গায়ে মাখলো না, বরং উল্টো জবাব দিল, ও, আমি তো ভুলেই গেছি, তুমি যে মেজবান তালুকদারের ছিলে। বাপের কিন্তু গুণাগান দেখছি ভালোই পেয়েছো। উনি জবাবের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেয় না, অনন্যার দিকে চেয়ে রইলেন। চোখের পলক যেন পড়ছে না। তাইরা হামি দিতে দিতে বলল, শুভ দৃষ্টি শেষ হলে বাপু, এবার বিদেও হও, ঘুমাবো। 5 বছরের তৃষ্ণা কি এক রাতে মিটে? তাহলে বলছো তোমার জন্য সারা রাত নিদ্রাহীন থাকবো? বোকাদের মতন কথা বলছেন কেন? আপনাকে ঘুমাতে নিষেধ করেছি নাকি? রুমে পরপুরুষ থাকলে ঘুম আসে? আশ্চর্য, আমি কি আপনার মতন বুড়ি মহিলার দিকে তাকিয়ে আছি? আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, দেখছি তাকে। সেখানে আপনার ডিস্টার্ব তো হওয়ার কথা নয়, আর ডিস্টার্ব হলে অন্য রুমে গিয়ে ঘুমান। তাইরা হতবাক, সম্পূর্ণ নির্বাক। তার মতো 30 বছরের এক নারীকে কিনা বুড়ি উপাধি পেতে হচ্ছে? ছি! আমি বুড়ি? অনন্যা সামান্যতম বিরক্তি হয়ে বলল, মনি, তুমি সবার কথা কানে তুলছো কেন? তুমি বুড়ি হলে যিনি তোমাকে বুড়ি উপাধি দিচ্ছে তিনি কে? তিনি নিজেই তো একটা 36 বছরের বুড়ো। মিসেস পাখি তালুকদার, আপনি বুঝি ভুলে যাচ্ছেন আপনার হাজব্যান্ডের বয়স 34 ইয়ার রানিং। 2 বছর জন্ম নিয়ন্ত্রণ কার্ডে বাড়ানো ছিল। এক্সকিউজ মি, আমি আপনার সঙ্গে কথা বলছি না। মিনিমাম কমন সেন্সটুকু থাকলে দুই ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবেন না। এসব তারাই করে যারা মূর্খ আর অতি নির্বোধ। অপমানিত হয়ে মুখ থমথমে হয়ে যাওয়ার কথা ছিল ওনার, কিন্তু তেমন কিছু হয়নি, বরং তিনি হাসেন ঠোঁট ছড়িয়ে। এরপরে এক পা এগিয়ে গিয়ে অনন্যাকে ছুতে যায়। তাইরা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। রাত বিরাতে এদের নাটক দেখে।
এই ছেলের সাহসের তারিফ করতে হয়। তার সামনে বসে তার মেয়েকে নির্লজ্জের মতো ছুতে যাচ্ছে। ছি, মিনিমাম লজ্জা নেই। অনন্যাকে স্পর্শ করার আগে সে সরে যায়। তিনি ঠোঁট পাখি হাসেন। কতকাল দূরে দূরে থাকবি কলিজা? আমার কাছে তোকে দিন শেষে ফিরতেই হবে, আমার ছোঁয়া শরীরে নিয়ে ঘুরতেই হবে। অনন্যা নিচু মুখে এক টুকরো হাসল। আচ্ছা, মানুষ বোকা হয়, তার মানে এত বোকা? এদের কি মাথায় ঘিলু নাই? এদের মনে রাখা উচিত, জুলুম করে সবকিছু পাওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই দেখে যায়, সেটা বাস্তবে রূপান্তরিত হয় না। আমি বাস্তবেও রূপান্তরিত করি। অনন্যা সেসব তোয়াক্কা করলো না। ওনার কথা গণাই ধরল না। ওনার পাশ কাটিয়ে ওয়াশরুম ঢুকে গেল। নফ তাহিরার দিকে সুচালো দৃষ্টিতে এক পলক তাকায়। তাহিরা হকচকে ওঠে। অমন করে তার দিকে তাকানোর কি আছে? আজও সে কি কিছু বলেছে? আপনি অতটাও বুদ্ধিমান নন যতটা আমি ভেবে রেখেছি। নফ রুম থেকে বেরিয়ে যায়। তাহিরা তখনও হতভম্ব বিমূর্ত। তার বয়সেও সে এমন ছেলে দেখেনি, যে ছেলে মুখের উপর ঠাস ঠাস করে কথা বলে দেয়, না লজ্জা টজ্জা করে না এর। নফ রুম থেকে বেরিয়ে যায়। তাহিরা তখনও হতভম্ব বিমূর্ত। তার বয়সে সে এমন ছেলে দেখেনি, যে ছেলে মুখের উপর ঠাস ঠাস কথা বলে দেয়, না লজ্জা টজ্জা করে এর। না, এই ছেলের আচার আচরণে দেখে বোঝা যায় অনন্যার পিছু সে সহজে ছাড়বে না। আর ছাড়বে বা কি করে? পাকা পোক্ত করেই তো ধরেছে। খুব সকালে ঘুম ভেঙেছে অনন্যার। সকাল সকাল ফজরের নামাজ পড়ে হাঁটার অভ্যাস আছে তার। হাঁটতে হাঁটতে মৃধা বাড়ি পর্যন্ত গেল। রাস্তাঘাটে তেমন মানুষ নেই। সে তার বাবার কবরের সামনে এসে থেমে পড়ল। দুটো বাপজান তার মাটিতে শুয়ে আছে। ছোট্ট বাপজানটি বেঁচে থাকলে এতদিনই টুকটাক স্পষ্ট ভাষায় কথা বলতো। গুটি গুটি পায়ে তার পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতো। মামা বলে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। কত সুখী, সুন্দর ও রঙিন হতো দিনগুলি। ওর চোখ খনকারের মধ্যে ঝাপসা হয়। নোনা বাড়িতে ভরে এলো। গড়িয়ে জল পড়ার আগেই সে হাতের তালু দিয়ে মুছে নিল। এরপর আবারও নিখিলদের বাড়ির দিকে ছুটল। পথে ইলিশ মাছ চোখে পড়ল। ডালা ভর্তি বড় বড় মাছ নিয়ে লোকেরা মাছ বিক্রি করতে হাটে যাচ্ছিল। সে ডেকে দাঁড় করালো। দেখলো বড় বড় ডিমওয়ালা মাছ। জিজ্ঞেস করলাম, হালি কত করে? 3000 চাইলো। সে কমিয়ে 2000 নামিয়েছে। 2 হালি মাছ নিয়ে লোকটাকে রাস্তার মাথায় দাঁড় করিয়ে ঘরে এসে টাকা নিয়ে লোকটাকে দিয়ে দিল। ততক্ষণে ঘরের মুরব্বীরা অনেকে উঠে গেছে। ভোর রাত থেকে রান্নার আয়োজন মাঠে চলছিল, যার কারণে সম্পূর্ণ বাড়ি নীরব ছিল। নফ, নিখিল, সারাত ওখানে ছিল। তারা সারাত নিদ্রাহীন। আগামীকাল কি কি করতে হবে তা নিয়ে আলোচনা পর্ব চলছিল। পাখির নানি মনোয়ারা বেগম বলেছিলেন, সবার জন্য খিচুড়ি রান্না করেছে বাবুসিরা, তাহলে মাছ কিনলে কেন? পাখির নানি মনোয়ারা বেগম বলেন, অনন্যা বটি নিয়ে উঠোনের মাঝে মাছ কাটতে বসলে, সবাই যদি খিচুড়ি খায় তাহলে ভাত খাবে কে? এই জন্য আমি মাছ কিনেছি। ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খাবো। ভালো করেছি না নানু? ভালো করেছিস। অনন্যা বটি নিয়ে উঠোনের মাঝে মাছ কাটতে বসে গেল। ওদের কথার মাঝে পাতিল ভর্তি খিচুড়ি আর কলিজা ভুনা নিয়ে নিখিল আর নফ এলো। অনন্যাকে দেখলো ঘোমটা মুড়ো দিয়ে ইলিশ মাছ কাটতে। খিচুড়ির পাতিল থেকে মোমো গন্ধ ছড়িয়েছে। বৈঠকখানে খিচুড়ি রেখে নিখিল মাছ দেখতে গেল। মাছের পেট টিপে দেখলো বেশ তাজা মাছ। হালি কত নিয়েছে? 2000 করে। নফ চিচিয়ে বলল, জিতেছে তোর বোন। এই মাছের হালি কমপক্ষে 4000 করে আছে। অনন্যা জবাবে কিছুই বলল না। নফ গলা ছেড়ে ইচ্ছেকে ডাকলো, ওই ইচ্ছে একটা চেয়ার দে তো, সঙ্গে একটা হাত পাখাও আনিস, গরমে শরীরটা চলে যাচ্ছে। না ভাই, আপনি ঘরে এসে বসেন, এখানে কারেন্ট আছে। সে কারেন্ট তো এখানেও আছে, মন ঠান্ডা করার মতন। ইচ্ছে বুঝলো তিনি কি বোঝাতে চাইছেন। সে মুখ টিপে হেসে চেয়ার এনে দিল বসতে। শার্টে দুটো বোতাম খুলে বসলেন তিনি। ইচ্ছে একটা হাত পাখা ধরিয়ে দিল হাতে। সেটা দিয়ে বাতাস করতে করতে গানের সুর ধরলেন তিনি। ও আমার ময়না, কথা কেন কয় না? উচ্চপাচা গান শুনে ইরার ঘুম ভেঙে গেল। সে, ইচ্ছে, মুক্তি, সূচি এরা সামনের ঘরে ঘুমিয়েছিল। কম বেশি সকলে উঠে গেছে। একমাত্র সে উঠেছে মাত্র। গানের গলা শুনে সে তড়িঘড়ি উঠে এলো। দরজার প্রান্তে এসে দেখলো নওয়াফ গান গাইছে। ওনার দৃষ্টি অনন্যার উপর স্থির, যেন সরাসরি ওকে ইঙ্গিত করে তিনি গান গাইছে। অনন্যার মাছ কাটা শেষ। সে উঠে কলে গেল। সেখান থেকে মাছ ধুয়ে এনে মাটি চুলায় ভাত আর মাছ ভাজতে বসে গেল। অনন্যার আম্মা কাজল রেখা ছুটে এলো। এসব কি পারবি তুই? যা এখান থেকে, আমি করে দিচ্ছি। অনন্যা একগাল হেসে পড়ল।
যেভাবে বলছো যেন আমার জন্ম কোনো রাজপ্রাসাদে হয়েছে যে মাটির চুলোয় রান্না করতে পারবো না। সর্ববিষয়ে অভিজ্ঞতা থাকা ভালো। পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নেওয়া উত্তম। কাজলটাকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এই কোন মেয়েকে দেখছেন তিনি? এই যে মেয়েকে সহজে মেরেও আগুনের ধারে কাছেও নেওয়া যেত না, সে আজ স্বেচ্ছায় রান্না করছে, তা কি সুন্দর করে গুছিয়েছে। সে অবাক। নিখিল হাসতে হাসতে বলল, কি খালা, তন্দ্রা খেয়ে গেলা কেন? কাজলটাকে উত্তর দেয় না, চুপচাপ জল চকিতে বসে অনন্যার কাজকর্ম দেখে। সে সব সর্বদিকে পরিপাটি রেখে কি সুন্দর করে গুছিয়ে কাজ করছে। তাকে মুগ্ধ করেছে ওর প্রতিটি কাজ। এতটা গোছালো কবে হলো তার ছোট্ট মেয়েটা? নবাব পানা চায় আর হাত পাখা নাড়ে। ক্ষণে ক্ষণে অনন্যার দিকে তাকায়। মাছ ভাজা শেষ হলে বেগুন ভাজি করে সে। এরপরে ইলিশ মাছের লেজ ভর্তা করে। সব কিছু শেষ হলে সে ছুটল গোসল করতে। পুকুরে ঝাঁপিয়ে পড়ে গোসল সেরে এলো। ততক্ষণে সকলে খেতে বসেছে। ফ্লোরে পাটি বিছিয়ে সেখানে খাবার দেওয়া হলো। সব জায়গা ভর্তি, একমাত্র নখের পাশটায় খালি ছিল। ওরা চুল মুছতে মুছতে সেখানে চট করে বসে পড়লো। কাজল রেখা সহ সকলে অবাক। সবচেয়ে বড় অবাক হয়েছে নফ নিজে। সে অপলকে স্নিগ্ধ মুখটার দিকে চেয়ে রইল। চুলের থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। ওনার নেশা নেশা ধরে যায়। অন্য নিজেই ভাত বেড়ে খেতে লাগলো। নফ মাছের ডিম দিয়ে খাচ্ছিল, ফাঁকে ফাঁকে অনন্যার দিকে তাকাচ্ছিল। অনন্যার সেই দিকে খেয়াল নেই, সে ভাবতে ব্যস্ত। আসার পর রঙ্গন ভাইয়ের সঙ্গে একবারও কথা হয়নি। ভাবলো খাওয়া শেষ হলে কথা বলবে। মাছ ছিল আর একটা, সেটা নফের জন্য বরাদ্দ ছিল। নফের সামনে অনন্যা পুনরায় ভাত নিল, শুকনো মরিচও নিল। নফের জন্য বরাদ্দ করা মাছ তিনি নিতে হাত বাড়াতে অনন্যা ছো মেরে মাছটা তার প্লেটে নিয়ে নিল, যেন মুখের সামনে থেকে খাবার কেড়ে নিল। এরপর কামড় বসিয়ে দিল তাতে। নফের মা পুরোই নির্বাক। মনে মনে সে মনোক্ষুণ্ণ হলো। তার ছেলের জন্য রাখা মাছটাও মেয়েটার খেতে হবে। কিছু বলতেও পারবে না, বললেই ছেলে আবার গর্জে উঠবে। নফের আম্মা অসন্তুষ্ট প্রকাশ করে নফ খুশি হলো। সে স্মিত হাসল। খাওয়ার মাঝে অন্যের ফোন বাজলো। স্বাধীন ফোন এনে অন্যের হাতে দিল। নাম্বার দেখে সে আটকে উঠল। তার মনে পড়লো ওর তো একজন ক্লায়েন্ট আছে আজ। সে ভুলেই গিয়েছিল। জলদি অর্ধ মাখা ভাত আর অর্ধ খাওয়া মাছ রেখে দ্রুত উঠে গেল। যেখানে তার 9টার মধ্যে সেখানে থাকার কথা ছিল, সেখানে 10টা বেজে গেছে। জলদি হাত ধুতে ছুটল। তাইরা পেছন থেকে বেশ কয়েকবার ডাকলো। অনন্যা বলল, সময় নেই মনি, এখনই আমাকে বেরোতে হবে। বেরোবি মানে? আজ বিয়েতে তুই থাকবি না। কখন বললাম? তাহলে? চিন্তা করো না, দুপুরের মধ্যেই পৌঁছে যাব। আমার একজন ক্লায়েন্ট আছে এখানে, ওর উদ্দেশ্যেই মূলত আসা। তাইরা আর কিছু বললো না। অন্যার প্লেট নিয়ে আসতে গিয়েছিল, তার আগে গিয়ে দেখলো পুরো প্লেট খালি। অন্যার ভাত সব নফের প্লেটে। অন্যা যে মাছে কামড় দিয়ে খেয়েছিল সেখানে কামড় বসে তৃপ্তির সঙ্গে খাচ্ছেন তিনি। কটমট করে তাকিয়ে তাহিরা বলল, এটা কি হলো? কোনটা? তুমি জানো না বুঝি? আশ্চর্য, আপনি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন কেন? আপনার মাথায় সমস্যা আছে নাকি? থাকলে ডাক্তার দেখান। আমার মাথায় সমস্যা নেই, সমস্যা তোমার মাথায়। আস্ত একটা পাগল। একজনের মাথা ভাত তুমি খাচ্ছ। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমি পাগল, তবে যাতে পাগল না, পাগল হয়েছি শখের ঠেলায়। শখ করে আমার বউ আমায় পাগল বানিয়েছে। তাতে অবশ্য দোষের কিছু না। বউয়ের জন্য পুরুষ লোক পাগল না হলে কার জন্য হবে বলুন? আর হ্যাঁ, আমি আমার বউয়ের মাখা ভাত খাচ্ছি, সেটা দোষের কিছু না, বরং ভালো একখান সোয়াবের কাজ। বউয়ের মাখা ভাত খাওয়া সুন্নাত, বুঝলেন? ওসব আপনার খালি মাথায় ঢুকবে না। আপনি জানতো, দেখেন গিয়ে আমার বউয়ের কি রাখবে। তাইরের কথা বলার মতন মুখে আর ভাষা খুঁজে পায় না। এই ছেলের সঙ্গে সে যে কথায় পারবে না, তা সত্য। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকে একটা কোনায়। অর্থকান্টি গিয়ে গিটারের তার থেকে পুরুষালী হাতটি সরিয়ে নেন তিনি। ভাঙাচোরা হৃদয়ে অসংখ্য ব্যথা জাগে, যে ব্যথায় মাঝপথে সুর থামিয়ে দেয়। অতঃপর পুরোপুরি থেমে যান তিনি। বিষাদে ভরা মুখে এক রক্তিও সুরধ্বনি ছন্দমেলা আর ওঠে না। কি জানি ভালো লাগে না আজকাল। গান গাইতে লম্বা আলসেমি লাগে। হৃদয়ের মণিকোঠায় যেখানে সুর নেই, ছন্দ গাথার মালা নেই, সেখানে মুখের সুর
বাড়বে কি করে। তিনি নিখিলের দিকে গিটার এগিয়ে দেন। বুকটা ওনার পাহাড় সমান বোঝা সমতুল্য ভারী। হৃদয়ের অব্যক্ত নীরব কান্না চাপা পড়ে দুমড়ে মুচড়ানো বোবা আর্তনাদ কারো কর্ণে পৌঁছালো না। তাদের কাছে পৌঁছায় কেবল দৃশ্যমান দেহটা, যেখানে কোনো আঘাতের চিহ্ন নেই, রক্তাক্ত ক্ষতের গন্ধ নেই, আছে শুধু একটা নিতিয়ে যাওয়া দুর্বল চিত্ত শরীর, যার নিঃশ্বাসের গতি চলে গুনে গুনে। এত তিক্ত যন্ত্রণা বয়ে বেড়ানোর জন্য ওনার আজকাল বড্ড দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। না চাইতো অনেক দুঃখের বোঝা বইতে হচ্ছে। চড়া বুকটা যে কয়টা লোম আছে তার চেয়েও তার দুঃখের বোঝা ভারী। কে বুঝবে ওনাকে? কেউ না। সবাই দিন শেষে নিজ নিজ স্বার্থ খোঁজে। জান প্রাণ দিয়ে যার জন্য মাতলামি করে সে নিজেই বলে মাতাল। এই দুঃখ কাকে বোঝাবেন তিনি? বোঝে না তো কেউ। পুরুষ কাঁদে না সহসা, কাঁদতে জানে না এমনটা নয়, কাঁদতে পারে না। তাতে যে কাঁদা স্বঘোষিত নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ কেন? কে করেছে এই অদম্য নিয়ম? আশ্চর্য। তারা কি মাটির তৈরি মানব নন? ভারী অদ্ভুত। এমন নিষিদ্ধ কে ঘোষণা করলো? যে করেছে তার বোঝা উচিত। পুরুষেরও তো ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে শেয়ার করতে। দিন শেষে একটা নীরব কমল নিরাপদ আশ্রয় খোঁজে তারা। খোঁজে একটা কোমল দেহের মালিককে, যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে নিজের সারাদিনের সকল ক্লান্তি শ্রান্তি দূরীকরণ হবে। সেই সঙ্গে নীরব ব্যথার সুতীব্র আর্তনাদ, চাপা হাড় ভাঙা হৃদয়ের গ্লানি বোধটুকু সব মূর্ছা যাবে। এরপরে দেখা দিবে এক মুঠো প্রশান্তি। কিন্তু কাকে বলবেন? কে শুনবে তার বিরহ বিচ্ছেদের কলহ? কারো কি সেই সময়টুকু আছে? না, নেই। উনি মায়া ভরা দৃষ্টি ঘুরিয়ে ফের তাক করেন ওনার থেকে কয়েক হাত দূরে বসা মায়াবিনী নাইটির পানে। পরনে তার সাদা জর্জের সালোয়ার কামিজ, সিঁদুর রঙা একটা দোপাট্টা গলায় ঝুলানো, লম্বা চুলগুলি উন্মুক্ত বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে শাসা করে দুলছে। ট্রলারের মাথায় পা ঝুলিয়ে বসে আছে সে। উজ্জ্বল পা দুটিতে পায়েল চলছে। গিরার উপরে উঠানো সালোয়ার, বাতাসে তরতর করে নড়ছে দোপাট্টাটি। মেয়েটার শান্ত দৃষ্টি তটিনীর অথই হিল্লোলের দিকে স্থির। সমুদ্রের মতন শান্ত দেখতে চোখ দুটিতে মোটা করে কাজল আঁকা, মুখে মেকআপের হালকা আস্তরণ বলা যাবে। মুখটা স্বল্প রাঙা, হাতে মোটা 4টি চুড়ি ঝুলছে। সবই রঙিন রাঙা। ওনার দিকে ফিরেও তাকায় না, তবে উনি তাকান ঘোর রাখা নজরে। তাতে লোকে বেহায়া বলবে? বলুক, লোকের কথায় তিনি কান দিয়েছেনই বা কবে? একজন পুরুষকে ভেঙে দেওয়ার জন্য একজন নারী যথেষ্ট। এই যে মেয়েটা প্রতিটা মুহূর্তে ওনাকে অগ্রাহ্য করছে, অবহেলা করছে, এটা কি একজন প্রেমিক বল কিংবা স্বামী বলো? সেই হিসেবে তাকে তিরস্কার করা নয়, লাঞ্ছনা করা নয়। ওনার কি এই অবহেলাটুকু কষ্ট হয় না? বুক ভারী লাগে না? লাগে তো। নারীর কষ্ট যেন প্রকাশিত, তেমনি পুরুষের কষ্ট অপ্রকাশিত। তারা লোকের সামনে কাঁদতে পারে না, লোকচক্ষুর আড়ালে কাঁদে, বুক ভেঙে নীরবে কাঁদে, কিংবা গভীর রাতে স্যাড গান ছেড়ে গলা ফাটিয়ে কাঁদে। সেই কান্নার কোনো ব্যাখ্যা থাকে না। পৃথিবীতে এমন অনেক অঘোষিত জিনিস থাকে যাদের কোনো ব্যাখ্যা হয় না। নিখিলের গলা ভাঙা, মুস্কানের বিয়েতে কাঁদতে কাঁদতে গলা বসে এসেছে। সে গান গাইতে পারছে না। ট্রলারে ধীরে ধীরে চলছে, সেই সঙ্গে বইছে বহমান শাসা মুরদ। গতকাল মুস্কানের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ বাড়ির সকল যুবক যুবতীরা মিলে 3 দিনের ট্যুরে যাচ্ছে। মূলত আরিফ মানে মুস্কানের হাজবেন্ডের নানা বাড়িতে একটি খামার বাড়ি আছে, ওখানে সকলে 3 দিনের জন্য সফরে যাচ্ছে। মুস্কানকে একেবারে তুলে দেওয়া হয়নি, শুধু বিয়েটা হয়েছে। তুলে নিবে 2-3 মাস পর। ট্যুরে যাওয়ার জন্য জলপথটি বেছে নিল সকলে। তটিনীর স্বচ্ছ হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে তারা আনন্দ ফুর্তি করবে। ওদের সঙ্গে তাহিরও ছিল। নিখিলের কাছ থেকে গিটার নিয়ে নেওয়া পুনরায় কয়েক লাইনের সুর টানল। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাত
হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমার, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। লোহা যেমন পড়ে কামার, আমি তেমন পড়ি, আর কত কাল পড়বি আমার হইয়া কামারি, তুই হইয়া কামারি। এবার মাঝপথে থেমে যান তিনি। গিটারের তারে অসাবধানতায় হাতের আঙুল কেটে তরল পানি বেরিয়ে আসে। কয়েক ফোঁটা রক্ত গিয়ে ট্রলারের শক্ত তক্তার উপর পড়ল। ওনার তাতে হুঁশ নেই। তিনি সেই রক্তের ফোঁটার দিকে অদ্ভুত দৃষ্টি করে তাকিয়ে থাকে, যে দৃষ্টির কোনো প্রাণ নেই, মৃত। মুক্তি ব্যথাতের এক ফোঁটা আর্তনাদও হলো না, যেন মানসিক যন্ত্রণার কাছে শারীরিক ব্যথা কিছুই না। নোভা কিয়ৎক্ষণের মধ্যে বিচলিত হয়ে পড়ল, ছটফটিয়ে উঠল। একেই বুঝি বলে রক্তের টান। সে অশান্ত চরে দ্রুত ছুটে আসে। দেখি হাতটা। কিছুই হয়নি। নোভা ওনার বারণ অনুযোগ শুনল না, নিজের জেদ ইচ্ছা বজায় রাখলো। দেখি বলেই ওনার হাত শক্ত করে টেনে আনলো। ভালো করে ক্ষত স্থানটি দেখলো সে, সঙ্গে সঙ্গে হাত উঠল, চোখ মুখ মলিন করে নিজের কলিজার টুকরো ভাইয়ের ব্যথাতুর যন্ত্রণটুকু অনুভব করলো। আতঙ্কিত মুখটা নিয়ে হুট করে চেঁচিয়ে উঠল, এ মা, কতখানি কেটেছে দেখেছিস? এরপরও বলবি কিছু না? কিছু হয়নি, ব্যথা নেই? আসলে তুই কি মানুষ নওয়াব? মানুষের তো ক্ষত সৃষ্টি হলে ব্যথা হয়, কষ্ট হয়, তোর হয় না? উনি এক প্রকৃতি তাচ্ছিল্য স্বরূপ হাসলেন, বুক ফুলিয়ে এদিক ওদিক তাকে গরম গরম উষ্ণ শ্বাস ছাড়েন। এরপরে কিয়ৎ পরিমাণ নীরব থেকে সুথান, তুমি আমায় মানুষ ভাবো? হাসালে আপু। কারো কারো মতে আমি তো আবার মানুষের কাতারেই পড়ি না, অমানুষ। মানুষ হলে তো ব্যথা পাবে, তা হয় না। নবা বুঝল নব কাকে ইঙ্গিত করে অভিমানী গলায় কথাগুলি বলছে। যাকে ইঙ্গিত করে বলেছে সে কি আদৌ শুনেছে? শোনেনি বোধহয়। সে তো তার কাজিনদের সঙ্গে কথা বলায় ব্যস্ত, গানের ভেতরে আবার হেডফোন সেট করেছে, একটা গান শুনছে বোধহয়। নোভা তার ভাইয়ের বিষাদ মাখা আশ্চর্যল মলিন মুখটা এক পলক পর্যবেক্ষণ করে বলল, নব অনেক হয়েছে তোর কষ্ট পাওয়া, আর দেখতে পারছি না তোকে দুকে দুকে চোখের সামনে মরতে। যা হওয়ার হয়েছে, এখন এসব বাদ দে ভাই। বিয়ে করা বউ হয় তোর, এত ডর ভয় কিসের রে? যা না, হাত ধরে টেনে নিয়ে আয়। না যেতে চাইলেও জোর করে নিয়ে আসবি। তারপরেও বাপু খুশি মতন তোরা সংসার কর। তবুও এত কষ্ট আর দেখাস না আমায়। ভালো লাগে না চারদিকে এত কষ্ট দেখতে। না পারলে আমায় বল, আমি ওর হাত ধরে নিয়ে আসছি। আমার ভাইকে কষ্ট দেওয়া দেখাচ্ছি। হো করে কয়েক দফা হাসলো। কম বেশি অনেকের নজরে ওনার হাসি চোখে পড়ে। অনন্যা কানের হেডফোন খুলে এক পলক ওনার দিকে বিরক্ত সূচকে চোখ মুখ কুচকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেন। পুনরায় চোখ নদীর শান্ত জলের দিকে তাক করেন। খোলা চুলগুলি ওড়াউড়ি করে বারবার চোখে মুখে আশ্রে পড়ে। সে প্রচণ্ড রকমের বিরক্ত হয়, এই জন্য চুলগুলো মুড়িয়ে মুড়িয়ে হাত খোপা করে নেয়। এরপরে তাতে কাঠি গেঁথে দেয়। চমৎকার দৃশ্যটি নভ দু চোখ ভরে শুষে নিল। ওনার দৃষ্টি অনুসরণ করে নোভা পিছু করে দেখলো অনন্যাকে। নোভা বলে, সুন্দর। উনি আনমনি বলে উঠছে, অপূর্ব। আমার জীবনে দেখার শ্রেষ্ঠ নারী, যার চিত্র আমার হৃদয়ে অঙ্কন করা। দাঁড়া, আমি ওকে ডেকে আনছি। আসলে ও চাইটা কি জিজ্ঞেস করে দেখি। দুজনেই সামনাসামনি আছিস। নভ সহসা পৌরুষালী পেশিবল হাতটি বাড়িয়ে নোভার হাত শশব্যস্ত টেনে ধরল। নোভা আশ্চর্য হয়ে পিছু ঘুরল। নিজের চোখ দিয়ে তিনি ইশারা করে বললেন, অতিরিক্ত কিছু করো না, যেমন আছে তেমন থাকতে দাও। ও এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে। অতিরিক্ত কিছু করতে গেলে ভালোর চেয়ে ফলে খারাপ হবে। একজন নারী যখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। ওর ভেতরটা ঠিক কেমন প্রতিশোধ পরায়ণের খেলায় মেতেছে। সে স্বেচ্ছায় আমাকে পুরাতে চাইছে, জ্বালাতে চাইছে। তাই হচ্ছে, ওর ইচ্ছে পূরণ হচ্ছে। আমি দুমড়ে মুচড়ে প্রতিটা মুহূর্তে পড়ছি, মরছি, আর ওর আনন্দ হচ্ছে, পৈশাচিক আনন্দ। নওয়াব, নিজের জীবনের প্রতি এবার তোর সিরিয়াস হওয়া উচিত। এই জীবনটা তোর একা নয়। একটা মেয়ের কারণে তুই ধ্বংস হয়ে যাবি। ভন হয়ে প্রতিটা মুহূর্তে সেই কষ্ট আমায় উপলব্ধি করতে হচ্ছে। কেন কেন এত শাস্তি পাচ্ছি আমরা?
তুই কি পারিস না একটু সুখে জীবনযাপন করতে? পারি তো, কিন্তু ওকে আমার বড্ড প্রয়োজন আপা। ওর শূন্যতা কারোর দ্বারা পূরণ করা সম্ভব নয়। দেখো যে ওই মুখ, ওই হাসি, সবই আমার কত আপন চিরচেনা। তাদের পর করে আমি থাকি কি করে বলো? তাই বলে নিজের ধ্বংস জেনেও তুই ধ্বংসাত্মক পথের দিকে পা বাড়াবি? আমি স্বেচ্ছায় করেছি বিষপান, সেই বিষের বিষে দগ্ধ হতে তো হবেই।